পড়ছি যেভাবে লিখেছেন বাকিটুকু। তিনি লিখছেন যে, "ভালো লাগলে পড়ে শোনাতে পারেন।" বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার মায়ের মুখ থেকে শোনা। মা যেভাবে বলেছেন সেইভাবে উল্লেখ করছি। ঘটনাটি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার কোনো এক গ্রামের। তখন সময় ছিল ১৯৯০ সালের দিকে। বর্ষাকাল, চারদিকে বর্ষায় খাল, বিল, পুকুর, নদী পানিতে পরিপূর্ণ ভরা। আমাদের বাড়ি থেকে কিছু দূরে ছিল নদী। আমাদের পাশের বাড়ির একটি ছেলে নাম রনি, বয়স ১৫ থেকে কম বেশি হবে। রনি ওর মার কাছ থেকে দুপুরের সময় ভাত চায়। তার মা তাকে বলে, "তুই নদী থেকে গোসল করে আয়, আমি ভাত দিচ্ছি।" রনি গোসল করার জন্য লুঙ্গি নিয়ে যায়। তার মা খেয়াল করল অনেক সময় হয়ে গেল রনি এখনো বাড়িতে ফিরছে না। তার মা ভেবেছিল হয়তো বন্ধুদের সাথে কোথাও গিয়েছে। এভাবে সন্ধ্যা হয়ে গেল। তখন মা তাকে খুঁজতে, খুঁজতে নদীর দিকে গেলেন। যেতে, যেতে নদীর ঘাট পর্যন্ত গেলেন। তখন তার মা দেখলেন যে ঘাটের পাশে রনির লুঙ্গি আর জুতা, রনিকে কোথাও দেখা যাচ্ছে না। আশেপাশে তেমন লোকজন ছিল না। ২-১ জনের কাছ থেকে জানতে পারলেন তারা ওকে গোসল করতে দেখেছে, কিন্তু আর কিছু বলতে পারে না। সে তখন হতাশ হয়ে চারিদিকে মানুষ দিয়ে খুঁজে, জেলেদের মাধ্যমেও খুঁজে অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত পেল না। তারা বুঝে উঠতে পারছিল না যে কি করবে। রনির মা ঐদিন রাতে স্বপ্নে দেখেন কালো একটা অবয়ব, ভালো করে চেহারাটা দেখা যাচ্ছে না, তাকে বলছে, "তুই চিন্তা করিস না, তোর ছেলে আমাদের কাছে ভালো আছে।" অবয়বটার কাছ থেকে একটা গন্ধ আসছিল। তার মা ঘুম থেকে জেগে উঠে তখনও ওই গন্ধটা পাচ্ছিল। পরদিন সকালে স্বপ্নের কথাটা তার বাবার কাছে শেয়ার করে। তারা তখন সিদ্ধান্ত নিল পাশের এলাকার এক তান্ত্রিক এসেছে, তার কাছে যাবে। বলে রাখা ভালো, তান্ত্রিকের শখ ছিল জিন-পরীদের তার বশ করে রাখা। ঐদিন রাত্রে তান্ত্রিকের কাছে তারা গেল। তান্ত্রিক তাদেরকে দেখেই তাদের অসুবিধার কথা বলে দিল। তারা শুনে অবাক হয়ে গেল। তান্ত্রিক আরো বলল, "তোর ছেলের যখন নদীতে একা গোসল করতেছিল, তখন ওই জায়গা দিয়ে একটা দুষ্টু পরী যাচ্ছিল। তখন তোর ছেলেকে ওর পছন্দ হয় এবং সাথে করে পরী মহলে নিয়ে যায়।" তারা তান্ত্রিককে জিজ্ঞাসা করে, "ওকে কি আমরা ফিরে পাবো না?" তান্ত্রিক বলে, "একটা উপায় আছে। তবে ওই কাজটা করতে অনেক সাহসী মনের মানুষ লাগবে।" রনির বাবা বলেন, "যত কঠিন কাজ হোক আমি আমার ছেলের জন্য করব।" তখন তান্ত্রিক তাদেরকে একটা কালো হাড়ের টুকরা দিল আর বলল, "সামনের অমাবস্যা রাত্রে দ্বিপ্রহরের সময় দ্বিপ্রহরের সময় সম্পূর্ণ খালি হাতে এই হাড়ের টুকরোটা ওই নদীর ঘাটের পানিতে একা গিয়ে ফেলে আসতে হবে। আর হ্যাঁ, এ কথা কাউকে বলা যাবে না। বললে তোদের অনেক ক্ষতি হবে।" তারা হাড়ের টুকরোটি নিয়ে বাড়ি চলে গেল। ওইদিন রাতে স্বপ্নে দেখে ওই কালো অবয়বটি তাকে বলছে, "তোরা তান্ত্রিকের কথা শুনিস না, তোদের অনেক ক্ষতি হবে।" এভাবে প্রায় রাতে এই স্বপ্ন দেখে। তারা সিদ্ধান্ত নেয় তাদের ছেলের জীবনের জন্য তাদের সব ক্ষতি মেনে নেবে। কিছুদিন পর অমাবস্যা চলে এলো। যথাসময়ে রাত্রি দ্বিপ্রহরে সময় রনির বাবা সম্পূর্ণ একা শুধুমাত্র ওই হারটি নিয়ে চলে গেল। বাগানের মধ্য দিয়ে সরু রাস্তা, কোনো লোকজন নেই, চারিদিকে নিস্তব্ধ। হাঁটার সময় পায়ের নিচের পাতা খসখস শব্দগুলো কানে এসে লাগে। মাঝে মাঝে দুই একটা পেঁচার ডাক শোনা যায়। চারিদিকে কালো আঁধার ছাড়া আর কিছুই দেখা যায় না। কিছুটা সময় হাঁটার পরে সামনে একটা বাঁশঝাড় পড়ে। আবছা আলোতে দেখল একটা বাঁশঝাড় থেকে রাস্তার ওপর আড়াআড়িভাবে পড়ে আছে। বাতাস বৃষ্টি কিছু নেই। বাঁশটা কেন যেন পড়ে আছে এই কথা ভেবে আর বাঁশটার উপর দিয়ে সে চলে যায়। হঠাৎ একটা শব্দ হয়। তিনি ভাবেন হয়তো আরো একটা বাঁশ পড়েছে। এইভাবে পেছনে তাকান। তিনি অবাক হয়ে যান। দেখেন রাস্তার ওপরে পড়ে থাকা বাঁশটি সোজাভাবে দাঁড়িয়ে আছে। মনে হলো কিছু একটা
বাঁশটাকে টেনে ধরে রেখেছে। ছেড়ে দেয়ার সঙ্গে, সঙ্গে সোজা হয়ে গেল। তিনি প্রচণ্ড ভয় পান এবং তাড়াতাড়ি করে সোজা হাঁটতে থাকেন নদীর দিকে। নদীর ঠিক কাছে আসতেই হঠাৎ প্রচণ্ড শব্দ, ঝড় বাতাস শুরু হয়ে যায়। তার শরীর শিউরে ওঠে। আকাশে কোনো মেঘ নেই, বৃষ্টি নেই। মনে হচ্ছে এখনই বাতাসে উড়িয়ে নিয়ে যাবে। অনেক কষ্ট করে তিনি নদীর ঘাটে পৌঁছান এবং ওই হাড়ের টুকরোটি নদীর পানিতে ছুঁড়ে মারেন। সঙ্গে, সঙ্গে একটা বিকট চিৎকার শুনতে পান। মনে হলো প্রচণ্ড আঘাত করলে মানুষ যেরকম চিৎকার করে, সেই রকম। সাথে, সাথে ঝড়, বাতাস সব থেমে গেল। ভয়ে, ভয়ে তিনি ওইখান থেকে দ্রুত চলে আসেন। আসার সময় কোনো সমস্যা হয়নি। পরদিন সকালে খুব ভোরে চারদিকে তখনো হালকা আঁধার। তারা দুজনে নদীর ঘাটে যান এবং তারা দেখেন সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না। ঘাটের সামনে পানিতে রনি আধা ডোবা অবস্থায় ভেসে আছে। নাক মুখ দিয়ে টাটকা রক্ত ঝরছে। রক্তে পানি লাল হয়ে গেছে। ওর মা তখনই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। তাদের চিৎকারে আরও মানুষ চলে আসে। সকলে মিলে লাশটাকে ওপরে তোলেন। তারা দেখলেন লাশটার গলার ওপর নখের আঁচড়ের দাগ। ঘাড়টা সম্পূর্ণ ভাঙা, কাঁধের ওপরে ঝুলে আছে। দেখে মনে হয় এইমাত্র ঘাড়টি মুচড়িয়ে ভাঙা হয়েছে। চেহারাটা বীভৎস কালো হয়ে গেছে। হঠাৎ কেউ দেখলে ভয়ে হাত খেয়ে উঠবে। ততক্ষণে চারিদিক ফর্সা হয়ে গেছে। আরও মানুষ ভিড় জমায়। তারপর লাশটা যথারীতি কবর দেয়া হলো। গ্রামের মানুষের মধ্যে একটা ভয়ের ছাপ পাওয়া যায়। তার মা-বাবা আবার ওই তান্ত্রিকের কাছে যায়, কিন্তু তান্ত্রিককে তারা আর খুঁজে পায় না। তারা কি করবে কিছু বুঝতে না পেরে বড় একটা হুজুরের কাছে যান এবং হুজুরকে সকল কথা খুলে বলেন। হুজুর তাদেরকে বলেন, "ওই তান্ত্রিক আপনাদের বিপদের সুযোগে আপনাদের ব্যবহার করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করেছে। পরীদেরকে তার বশে আনার জন্য, তার শক্তি বৃদ্ধি করার জন্য তান্ত্রিক এই কাজ করেছে। আপনাদেরকে স্বপ্নের মাধ্যমে পরীরা সতর্ক করার পরেও আপনারা এই কাজটি করেছেন। তাই পরীরা রাগান্বিত হয়ে আপনার ছেলেকে মেরে ফেলেছে। হাড়ের টুকরোটি ফেলার সময় আপনি যে চিৎকার শুনতে পেয়েছিলেন তা আপনার ছেলের চিৎকার। হয়তো আপনারা আপনার ছেলেকে কখনো ফিরে পেতেন না, কিন্তু আপনার ছেলে ওই জায়গায় এই পরিণতির চাইতে ভালো থাকত।" এই ঘটনা শোনার পর গ্রামের সব মানুষের মধ্যে আরো আতঙ্কের সৃষ্টি হয়। সন্ধ্যার আগেই সবাই যার, যার বাড়িতে চলে আসেন। তারপর থেকে প্রতি অমাবস্যা রাত্রে জেলেরা মাছ ধরার সময় রনিকে ওই নদীর ঘাটে গোসল করতে দেখে। এখন আর ওই গ্রামটা নেই। নদীতে ভেঙে গেছে। সম্পূর্ণ সত্যি একটি ঘটনা। বিশ্বাস করা বা না করাটা আপনাদের ব্যাপার। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। ভুল হলে ক্ষমা করবেন। এটা আমার ভূত এফএমে পাঠানো ১ম ঘটনা। ঘটনাটি পড়ে শোনাবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। তো এই ছিল ঘটনা এবং ঘটনাটি খুবই অন্যরকমই আমার মনে হয়েছে। আমার মনে হয় যে আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই, অবশ্যই আমাদের জানাবেন এবং আমরা জানালে আসলেই খুশি হব এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আমাদের ১ম অতিথির কাছে চলে যাব আমরা এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন। তারপরে আপনার ঘটনায় যাব। জি। আসসালামু আলাইকুম। আমি নিয়াজ মিরপুর থেকে এসেছি। তো আমার এই ঘটনাটা ঘটে চট্টগ্রামের মিরসরাইতে। তো আমরা গত বছর 2018 এ জুলাই মাসে আমরা ৪ জন ফ্রেন্ড মিলে ঠিক করি যে আমরা বাড়িতে ঘুরতে যাবো। তো আমরা আরকি ওই সপ্তাহে আমরা ঈদের ১ সপ্তাহ পর আমরা ৪ জন মিলে রওনা দিই। তো আমরা আরকি যেহেতু আমার বাড়ি মিরসরাই, আমার টোটাল রাস্তাটা আমার আরকি চিটাগাং বাসে যাওয়া লাগে না। সো আমি ফেনী হয়ে ভেঙে আমি আরকি চিটাগাং যেতে চাই আমার বাড়িতে। তো আমরা রাত ১১ টার সময় আমরা বাসে উঠি। আমরা চিন্তা করেছিলাম যে আমরা হয়তো ৩ টার সময় আমরা পৌঁছে যাবো। ফজরের সময় পৌঁছে যাবো। কিন্তু অ্যাকচুয়ালি আমরা পৌঁছে যাই রাত আরকি ২:৩০ টার সময়। ২:৩০ টার সময় আমরা আরকি ফেনীতে পৌঁছে যাই। সেখান থেকে আমরা আরেকটা দূরপাল্লার বাসে উঠি এবং সে বাসে করে আমরা বাকিটা রাস্তা আরকি পৌঁছাই। তো অন দ্যা ওয়েতে আমার একটা ছোট ঘটনা ঘটে।
তো ঘটনা যেটা যে আমরা আরকি দূরপাল্লার বাস যেটাতে উঠি তো আমরা ৪ জনের সিট একসাথে আমাদের পড়ে নেই। এর মধ্যে ২ জন আমরা একদম বাসের পিছের সিটে, ১ জন মাঝখানে আর ১ জন সামনে। একদম সামনে যে সিটে বসছে তার নাম হলো সাব্বির, মাঝখানে সৌরভ এবং শেষে আমি এবং আমার আরেক ফ্রেন্ড শাকিল। তো যে সাব্বির বসছে তার সাথে মূলত এই ঘটনাটা ঘটে। সে জি। আরকি চাক্ষুষ প্রমাণ। তো যেটা হয় যে বাস চলাকালীন টাইমে মোটামুটি ভালো গতিতেই চলতেছিল। তো হুট করে বাস আরকি রাস্তার মাঝখানে ব্রেক করে। তো ব্রেক করে দেখে আরকি আমরা পিছ থেকে মোটামুটি বলি যে, "কি হলো?" মানে এরকম। তো পরবর্তীতে আমরা শুনি যে সামনে থেকে লোকজন বলাবলি করতেছে, "না, এটা এরকম হতেই পারে।" তো ঘটনা যেটা হয়েছে যে মানে সামনে যারা ড্রাইভার, কন্ট্রাক্টর দেন আমার ফ্রেন্ড ওরা যেটা দেখলো যে রাস্তার এপাশ থেকে রাস্তার অপোজিট সাইডে সাদা লম্বা একজন আরকি মানুষ এপাশ থেকে এপাশে দৌড়ে যাচ্ছে। মানুষ বলা যায় না অবয়ব আরকি। এপাশ থেকে এপাশে দৌড়ে মানে চলে গেল জাস্ট এক লাফে। তো এটা দেখে আরকি সামনে বাস কন্ট্রাক্টর সবাই আরকি জোরে মানে বাস আরকি জোরে ব্রেক করে। তো কন্ট্রাক্টর আরকি ড্রাইভারকে বলতেছে যে, "এগুলা ব্যাপার না, রাস্তায় হতেই পারেন।" তো এই ঘটনাটা আরকি আমরা পরে ফ্রেন্ডের কাছে বাস থেকে নামার পর শুনি। তো আমরা সেখানে আরকি বাড়িতে পৌঁছাই রাত ৩ টার সময়। তো পৌঁছানোর পর আমরা আরকি ওখানে রাতের বেলা ওখানে কোনো সিএনজি এরকম ছিল না। তো হাইওয়ে থেকে আমরা একটা সিএনজি নিয়ে ওখানে আরকি বাইপাস রোডে ওখান থেকে সিএনজি নিয়ে আমরা ভিতরে আরকি গ্রামের ভিতরে অলমোস্ট আরো ৮ কিলো রাস্তা আমাদের বাকি। তো ওই ৮ কিলো রাস্তা আমরা সিএনজিতে রওনা দিই। তো রওনা দেওয়ার পর আমরা আরকি পুরা রাস্তা আমরা যেতে পারিনি। ২ কিলো রাস্তা থাকতে আমাদের ছেড়ে দেওয়া লাগে রাস্তা বাকিটা ভাঙা হওয়ার কারণে। তো বাকিটা রাস্তা আমরা হেঁটে, হেঁটে আরকি আমরা ৪ জন রওনা দিই। তো এ সময় আরকি মানে অন্ধকার ছিল সম্পূর্ণ। তো আমরা আরকি সামনে থেকে আমরা মোবাইলে টর্চ লাইট দিয়ে আমরা ২ জন, ২ জন করে আগাচ্ছিলাম। তো আমি আর আমার এক ফ্রেন্ড আরকি আমরা একটু মোটামুটি আগায় গেছি। আরকি আমার সাথে যে ফ্রেন্ডটা ছিল তখন আরকি শাকিল। আর পিছে ছিল হলো সাব্বির আর সৌরভ। তো ঘটনাটা ঘটে মূলত সাব্বিরের সাথে। যেটা হয় যে আমরা যেহেতু একটু আগায় গেছি তো পিছ থেকে সৌরভ এসে আমাদের ডাক দেয় যে, এদিকে আয় তোরা বেশি আগায় গেছিস।" তো এই মাঝখানে সৌরভ যে মানে সাব্বির সৌরভকে যে বলল যে মানে তার রাস্তার মধ্যে খুব ভয় লাগতেছে, তার পিছে, পিছে কেউ আসতেছে। তো সৌরভ সেটা তোয়াক্কা না করে যখন তাকে ডাক দেয়, তখন আরকি মানে সৌরভ একটু আগে আসছে তখন সাব্বিরের যেটা হয় যে মানে আমরা পিছ থেকে সবাই শুনি যে সাব্বির চিৎকার করে উঠছে। যে চিৎকার করে সাপ, সাপ বলতেছে। তো আমরা সবাই মিলে যখন তার কাছে যাই, কাছে গিয়ে দেখি সে মাটিতে গড়াগড়ি খাচ্ছে এবং গড়াগড়ি খেতে, খেতে সে বলতেছে যে, "আমার মুখ দিয়ে সাপ ঢুকে গেছে।" কিন্তু আমরা আরকি তখন কি করব বুঝতে পারতেছিলাম না। তো আমাদের মধ্যে যে শাকিল যে ফ্রেন্ডটা ছিল, সে আরকি একটু পর মানে দেখতে পেল যে ওই মানে দূর থেকে একজন মুরুব্বি আরকি মানে সাদা টাইপেরই একজন মুরুব্বি আরকি আসতেছে সামনে। তো সেটা আসতেছে দেখে মানে সে এসে জাস্ট আমাদের কোনো কিছু না বলে মানে আরকি সাব্বির মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, শাকিল দেখেছিল। তো সে সাব্বিরের গায়ে হাত দিয়ে জাস্ট মানে কিছু আরকি বিড়বিড় করে কিছু পরে আমরা কেউ কোনো কিছু শুনিনি। বাট সাথে, সাথে সাব্বির বমি করে দেয়। তো সে বমি করে দেয় তো সে নরমাল হতে, হতে ওই মানে মুরুব্বি লোকটা আমার দিকে তাকায় বলতেছে যে, "তুমি অনেক বড় হয়ে গেছো।" তো এটা দেখে আমি ওই লোকটাকে আমি কখনো দেখিনি আমার লাইফে। এটুকু আমি কনফার্ম। বাট ওই লোকটা আমাকে চিনলো। আমি বাড়িতে গেছি অলমোস্ট ৭ বছর পর। এখন সেই লোকটা আরকি মানে আমাদের এই কথাটা বলে কোনো অপেক্ষা না করে সে পাশে আরকি ইয়া আইলের দিকে মানে রাস্তার পাশে যে জঙ্গল, জঙ্গলের ভিতরে আরকি হাঁটা মানে শুরু করে দেয়। তো আমরা সব অবাক হয়ে দেখলাম সে জঙ্গলের মধ্যে ঢুকে জাস্ট মিলায় গেল। তো যেটা হয়েছিল যে মানে ওই জঙ্গলের ওই পাশে খাল। সেই জায়গায় কখনো পসিবল না যে সেখানে আরকি কোনো আরকি মানুষজন আরকি কোনো খাল এমনি আরকি পার হয়ে যাবে। তো ওখানে কোনো পারাপারের কোনো জায়গাও ছিল না। তো এটা আমরা দেখলাম সেই জায়গায় তো আমরা আর সেখানে বেশিক্ষণ অপেক্ষা না করে আমরা আরকি বাড়ির দিকে রওনা দিলাম। আর এই ঘটনাটা আমার বাড়ি থেকে এক মোড় আরকি একটু দূরেই আরকি এই ঘটনা ঘটে। তো আমরা অলমোস্ট বাড়িতে ৩ টার সময় মানে পৌঁছাইছি। তো বাড়িতে ঢুকতে পারি না আমরা ঘাটলায় বসে, বসে অনেকক্ষণ অপেক্ষা করি। তো ফজর আজান দিল। আমরা আরকি ৪ জন পরে বাড়িতে ঢুকতে পারলাম। তো কম বেশি আমাদের সারাদিন আরকি আমরা সেখানে ঘোরাঘুরি করলাম। দুপুর পর্যন্ত আরকি আমরা বাইরের দিকে ঘোরাঘুরি করি। বাট সন্ধ্যার দুপুরের টাইমে একটা ঘটনা ঘটে। যেটা হলো যে ৪ জন ফ্রেন্ড আমরা যখন আরকি নিচে দুপুরে লাঞ্চ করতে যাই, আমাদের লাঞ্চের ব্যবস্থাটা করা ছিল নিচে। তো ৪ জন ফ্রেন্ড যখন লাঞ্চ করতে যাই তখন আমি আর সাব্বির আমরা ২ জন আরকি একটু লেট করে নামি। বাকি ২ জন একটু আগে নেমে যায়। তো এর মধ্যে সাব্বির আমাকে আরকি মানে বলতেছে তাড়া দিচ্ছে যে, "তুই নাম একটু।" তখন আমি আরকি ভাবলাম যে দোতলায় আমি হাত-টাত ধুয়ে আমি নিচে নামি। তো ঘটনা হয় যেখানে যে আপনার যখন আমি হাত ধুতে গেছি, তো তখন আমি মানে সাব্বিরের সাথে একটু দুষ্টামি করে বলতে চাচ্ছিলাম যে, "দেখ, দেখ ওই রুমে কিছু একটা আছে।" তাকে জাস্ট একটু ভয় দেখাইতে। বাট ওকে বলে যখন আমি রুমের দিকে তাকাইছি, তখন ওই রুমে যে জিনিসটা ছিল সেটার জন্য আমি মানে মোটেও এক্সপেক্ট করিনি। তো ঘটনা যেটা হয়েছিল যে আপনার তাকানোর সাথে, সাথে দেখলাম একজন মুরুব্বি করে একজন লোক ওই রুমের মধ্যে অবয়ব জাস্ট অনেক লম্বা
লোকটা বাট মানে খুব কুঁজো হয়ে আছে। মানে বোঝা যাচ্ছে একজন লোক। তো সে দাঁড়ায় আছে এবং রুমটা ছিল অন্ধকার। একটা অভাব আমি বুঝতে পারি। তো এটা বলে যখন আমি সাব্বিরের দিকে তাকাই আমি ডাক দিই, "দেখ এখানে কে?" বলে আমি যখন ওই রুমের দিকে তাকাই দেখি কেউ নেই। তো আমরা পরে আরকি ওই জায়গাতে দেখি মানে ওখানে কেউ নেই। তো পরে আমরা আরকি বললাম, "এখানে থাকা ঠিক হবে না, আমরা নিচে নেমে যাই।" তো নিচে নেমে আমরা সেদিন দুপুরে লাঞ্চ করি। তো দুপুরের পর থেকে আমাদের আর তখন কোনো ঘটনা ঘটে। তবে বিকালের টাইমে আমরা ৪ জন ফ্রেন্ড মিলে যখন আমরা নরমালি আরকি গল্প করতেছি, তো এর মধ্যে আরকি সাব্বির ঘুমায় যায়। তো তাকে রেখে আমরা বাকি ৩ জন হুট করে ভাবলাম যে এখন সন্ধ্যার টাইম অলমোস্ট হয়ে আসতেছে। এখন আমাদের কোনো স্ন্যাকস-ট্যাক্স আমরা বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসি। তো ওকে ঘুমন্ত অবস্থায় রেখে আমরা ৩ জন আরকি বাইর হয়ে বাজারের দিকে যাই বের হয়ে। বাট ঘটনা এখানে ঘটে যে আমরা আসার পর মানে আস্তে অলমোস্ট সন্ধ্যা হয়ে যায়। তো এই সন্ধ্যা হয়ে গেলে তখন দেখা যায় যে মানে এসব দেখি সাব্বির আরকি উঠে বসে আছে। সে আমাদের দিকে বলতেছে যে, "তুই যে মানে আমাদের রেখে গেলি, তুই কাজটা ঠিক করস নাই।" তো আমি বলতেছি যে, আমি তোকে রেখে গেলাম মানে তো কি হইছে?" তো সে বলতেছে যে, "একজন মানে তোর দাদা সম্ভবত বলতেছে মানে মুরুব্বি করে একজন লোক আসছে। এসে আমাকে বলতেছে যে, 'তোমাদের এখানে আসা ঠিক হয় নাই। তোমরা চলে যাও।' ঠিক আছে? এটা বলতেছে। তো আমি বললাম যে, "আমার দাদা বলতেছে আমার এই বাড়িতে একজনই মানে সবচেয়ে যিনি মুরুব্বি তিনি হলো মানে আমার আব্বুর বয়সী অলমোস্ট। কিন্তু উনি ওরকমভাবে ও মানে অত মুরুব্বি না। এবং বড় কথা হলো যে উনি সিঁড়ি বাইতে পারে না। উনি অনেক বছর ধরে সিঁড়িতে উঠতে পারে না। তো উনি নিচ তলায় থাকে কখনো উপরে উঠে না। তো তারপরও মানে আমি বললাম যে, 'আচ্ছা তুই দাদাকে দেখছিস? ঠিক আছে।' তো আমি নিচে নেমে গেলাম তখন আমরা মানে কোনো কিছু জিজ্ঞেস করিনি। তো সেদিন আরকি আমাদের আরেকটা ঘটনা যেটা আমি বলতে ভুলে গেছি যেটা হলো যে আমরা যে রুমে ছিলাম রুমের বর্ণনাটা। তো ওই বাড়িটা ছিল একটু আলিশান বাড়ি। তো ওই বাড়ির একদম ড্রইং রুমে আপনার ৩ টা ফ্রিজ ছিল এবং এক পাশের রুমে একটা ফ্রিজ ছিল আরকি। তো বাড়িটা আলিশান তো ওই পাশের রুমে যে ফ্রিজটা ওই রুমটাতে আমরা থাকবো বলে ঠিক করছিলাম। তো ওখানে গিয়ে আমার এক ফ্রেন্ড আরকি সৌরভ সে হুট করে ওই বাড়ির ফ্রিজটা খুলে চেক করতে যায় যে ভিতরে কিছু আছে নাকি। সে ফ্রিজটা খোলার সাথেই এক ধরনের মানে পচা গন্ধ পাইল। তো ওই গন্ধটা পেয়ে সে মানে বলতেছে যে, "ফ্রিজ এরকম পচা গন্ধ কি ভিতরে?" তো আমরা বললাম, "থাক দেখার দরকার নেই, ফ্রিজটা লাগাই দে। এইগুলো যদি থাকে আমরা এই রুমে আর থাকতে পারব না।" তো সে লাগায় দেয় ঠিকই। কিন্তু তার ওই ঘটনার পর থেকে আমার এই বাকিগুলা ঘটনা যে আমি যে অবয়ব দেখলাম, এই ঘটনাগুলো ঘটা শুরু হয়। তো এরপর আরকি আমরা বিকালের টাইম ওখানে ঘোরাঘুরি স্পেন্ড করি। টাইম স্পেন্ড করি। বাট সন্ধ্যার সময় আরকি আমরা যখন আরকি সন্ধ্যা বলতেছি রাতে যখন আমরা ঘুমাইতে যাই, তো তখন আরকি একটা ঘটনা ঘটে। ঘটনা যেটা হলো যে আমরা ৪ জন আরকি যেহেতু আমাদের দিনের বেলা এরকম আমরা দেখছি। তাছাড়া আমাদের এরকম আরকি একটা নিজেদের মধ্যে একটা সাসপেন্স কাজ করতেছে। তো সেই কারণে আমরা ৪ জন যেটা করলাম যে একই বেডে আমরা ৪ জন শুবো বলে ঠিক করি। তো এর মধ্যে আরকি আমি মোটামুটি এক ঘুম দিয়ে আরকি সকালে উঠি। বাট সকালে ওঠার পর আমাকে আমার ফ্রেন্ড যে একজন সৌরভ, সে আমাকে বলতেছে, "তুই তো সারারাত তো ঘুমাইলি। তুই তো অত একটা টেরও পাস নাই। সারারাত যে কি হলো?" তো আমি তাকে জিজ্ঞেস করতেছি যে, "কি হইছে?" তো সে বলতেছে যে যেটা হইছে যে মানে সে সজাগ ছিল। তো আমরা ৩ জনই মোটামুটি ঘুম। তো হুট করে আমাদের মধ্যে সাব্বির যে ছেলেটা সবচেয়ে বেশি ভয় পেয়েছিল, সে ঘুমের মধ্যে আরকি উঠে গেছে। উঠে গিয়ে সে বলতেছে যে, "চল এখন বাইরে যাই, ছাদে যাই।" কিন্তু যে ছেলে ভয়ের কারণে সে পাশে বাথরুম ছিল, বাথরুমে যেতে ভয় পাচ্ছিল, সে বলতেছে যে, "না, বের হই।" তো সৌরভ বুঝলো যে এখানে একটা ঝামেলা। তো তাকে কতক্ষণ ঠেলা-ধাক্কা দিল। একটু পর তার হুঁশ আসলো। হুঁশ আসার পর সে বলতেছে, "কিরে তুই আমাকে ঘুমের মধ্যে ঝাঁকাচ্ছিস কারণ কি?" কিন্তু সে কিন্তু মানে তখন দাঁড়ানো অবস্থায়। তো তখন মানে তাকে কিছু বলতে যাবে তখন পাশে যে আরেকজন শাকিল ছিল, তখন ও দেখি মানে কোনো কিছু না বলে ও দাঁড়ায় গেছে এবং ও দাঁড়ায় কাউকে কিছু না বলে সে হাঁটা বাইরের দিকে। তো আমরা তখন আরকি মানে আমরা বলতে তখন সৌরভ আর এই সাব্বির তারা ২ সজাগ ছিল। তারা আরকি ওই শাকিলকে ধরে কতক্ষণ মানে শোয়ানোর চেষ্টা করে। তাকে শোনানোর চেষ্টা করে, তাকে জাস্ট ঠেলা ধাক্কা দিতে তারও ঘুম ভাঙে। কিন্তু সেও বলে যে, "কিরে তোরা আমার সাথে এমন করতেছিস?" তো এখন আমি ছিলাম ঘুমে। তো তখন ওদের ৩ জনের মধ্যে ওই ২ জনকে ধরছে, এখন আমি তো হুট করে যেটা তখন তারা ৩ জন দেখে যে আমি বলে ঘুমের মধ্যে আরকি হাত পা নাড়ানাড়ি শুরু করে দিই। কথা বলতেছি যে, ছেড়ে দে" এরকম টাইপের। বাট অ্যাকচুয়ালি আমার এই টাইপের কোনো কিছু মনে নেই। বাট তারা বলল যে আমি টোটালি এমন করছি। তো এমন করতেছি দেখে তারা ৪ জন ৩ জন মিলে আমার গায়ে হাত দেয়। এবং আমি বলে সাথে এরকম করা বন্ধ করে দেই এবং তারা আমাকে ডেকে তুলে। বাট আমি এই জিনিসটা মনে করতে পারি না যে আমাকে ডেকে তুলছে কিনা। আমি একটু কথা-টথা বলে আবার ঘুমাই যাই। ঠিক আছে? তো এটা ছিল আরকি সেদিন রাতের ঘটনা। তো পরদিনে সকালবেলা যখন আরকি আমরা আরকি মানে এরকম ঘটনা হইলো, আমরা বলতেছি যে একজন আরেকজনকে, "তোরা কি মানে এরকম দেখছিস?" যে সবচেয়ে বেশি ভয় পাইছে তাকে বলছি, "তুই কি কিছু দেখছিস-টেকছিস নাকি?" সে বলতেছে, "হ্যাঁ, আমি একটা স্বপ্ন দেখছি।"
বলল যে, "স্বপ্নে কি দেখছিস?" তো সে বলতেছে যে, মুরব্বি করে একজন বৃদ্ধ ওই যে দাদু আসছিল, দেখছিলাম আমি। সেই দাদু সবার গায়ে হাত দিয়ে বলতেছে যে, "তোমাদের এখানে আসা ঠিক হয় নাই, তোমরা চলে যাও।" এটা বলতেছে। তো আমরা আরকি সেই ঘটনা শোনার পর আমরা সেদিন সারাদিন আর তেমন ওয়েট করিনি। তো আমরা দুপুরের টাইম যখন আমরা বেরোতে যাই, তখন আরকি নিচে আমাদের দাদু ছিল। তো উনি বলতেছে এসে যে মানে মানে যে ভয় পেয়েছে সবচেয়ে, তাকে বলতেছে যে, "কি তোমাকে রাতে ধরছে না?" তো এখানে আমাদের ৪ জনের মধ্যে যে কেউ বলতে পারত। কিন্তু ওকে বলতেছে এইজন্য মানে দেখে মনে হচ্ছে তখন দাদু তাকে বলতেছে, "এগুলো ব্যাপার না, আমাদের এখানে এরকম হয়। আমরা কম বেশি দেখি, এটা কোনো অসুবিধা নেই।" তো এখানে আমার যেটা বলার যে দাদাকে আমরা দেখছি, সেই দাদা হলো আমার একটু দূর সম্পর্কে এবং উনারা ৩ ভাই ছিল। এবং উনাদের এখানে ট্র্যাজেডি যেটা হলো যে উনি সবার বড় ছিল। উনার যে সবচেয়ে ছোট ভাই, উনার ছিল বাড়ি। উনি ওই জায়গায় একটা আলিশান বাড়ি বানাইছে। বাট কেউ ওই বাড়িতে থাকে না। উনার মেজো ভাই ওখানে নিচতলায় আরকি ওখানে থাকতো। এখন মোটামুটি আরকি মানে মেজো দাদা উনি অন্য আরেক জায়গায় থাকে। তো যে বড় দাদা ছিল উনি মূলত থাকতো। তো যে ঘটনাটা হইছে যে বড় দাদা একটা ট্র্যাজেডিতে মারা যায়। তাও অলমোস্ট ৪ বছর আগে। যেটা ছিল যে উনার টাকা-পয়সার অভাব ছিল প্রচন্ড। তো উনি যেটা হয় যে একটা টাইমে আপনার একটা জায়গায় ধার করতে যায় এবং উনি ধারটা করতে পারেনি। তো সেই কারণে উনি একটা কষ্ট নিয়ে সে আরকি মারা যায়। এখন আমরা সবাই এটা ধরে নেই যে উনি এভাবে মারা যায়। তো তারপর থেকে ওই বাড়িতে আমরা কেউ আর থাকি না। আমি অলমোস্ট ৭ বছর পর গেছি। বাট লাস্ট টাইম ওই বাড়িতে যারা থাকছে তারা অলমোস্ট ৪ বছর আগে আরকি। তারপর গিয়ে আমরাই ফার্স্ট ওখানে ছিলাম। তো এই ছিল আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আপনার ঘটনার জন্য অনেক ধন্যবাদ এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের লিখছেন অনেক কিছুই এবং আমাদের যদি আমরা টুইটার থেকে একটু ঘুরে আসি, আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আছেন সাইফুল ইসলাম শৌখিন। ইমেইলটি একদম এক্সেপশনাল তিনি বলেছেন। জ্যোতির্ময় লিখেছেন, "I love both of them." বিশাল বৈরাগী রাজবীর তিনি লিখেছেন, "অন্যরকম ঘটনা।" এস.আর. রাজ ১ম ঘটনাটা ভালো লেগেছে। আ আমাদের সাথে আছেন মনিরুল আম আ মনিউর মইনুর সাগর এবং তিনি লিখেছেন গোপালগঞ্জ থেকে লিখছেন। এবং আমাদের সাথে আরো অনেকেই আছেন। জুলহাস নেইমার আমাদের সাথে আছেন। কুয়াকাটা থেকে শুনছেন তিনি। হালকা শীতের আগমনে ভূত এফএম দারুণ লাগছে। তাই নাকি? শীত? আমাদের এখানে কিন্তু কোনো মানে কাছাকাছি কোনো কিছু না ওয়েদার। আ পাপুল হালদার আমাদের সাথে লিখেছেন লাস্ট 4 ইয়ার্স থেকে শুনছি। আ লাভ ইউ ভূত এফএম কলকাতা থেকে শুনছি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরজে তীর্থ এবং সেকেন্ড স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। আমাদের সাথে আছেন সৌরভ ঝা এবং তিনি শুনছেন দিনাজপুর থেকে। আমাদের সঙ্গে আছেন শাহরিয়ার শোভন। অসম্ভব ভালো লাগা আর ভালোবাসার ভূত এফএম প্রতি সপ্তাহের মতো আজও সাথে আছি। থাকবো পুরোটা সময়। এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম শৌখিন। ইমেইলটা এক্সেপশনাল লেগেছে তার কাছে। আ এছাড়াও সোহানুর রহমান লাভ ইউ ভূত এফএম লিখেছেন। এইচ হিমেল আই লাভ ভূত এফএম। আছেন আমাদের সাথে কাচারিপাড়া গুরুদাসপুর নাটোর থেকে শাহরিয়ার শোভন। এছাড়াও জুনায়েদ আহমেদ জিহাদ আছেন আমাদের সাথে। ইমেইলটা তার কাছে খুবই ভালো লেগেছে। হাসানুল মুবিন আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন অভিমানী সোহান, সহজ আহমেদ সজন আহমেদ আমাদের সাথে আছেন। এছাড়াও আছেন আমাদের সাথে আরো অনেকেই। টি.আর. নিলয় আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন আ আরো অনেকেই। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়াও ভূত এফএম এর যে পেজ, সেই পেজটাতেও অনেকে আছেন। দেখতে পাচ্ছি নাহানুর ইসলাম আমাদের সাথে আছেন। এছাড়াও আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি আ আকাশ আহমেদ এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও রিয়াদ এবং আ রক্তিম আ স সীমান্ত আমাদের সাথে আছেন। সাতক্ষীরা থেকে শুনছেন তিনি। পিএমএল মাসুম আমাদের সাথে আছেন এবং তিনি দোহার থেকে শুনছেন। মৌসুমী রহমান আমাদের সাথে আছেন। এমডি সানোয়ার আ আ হোসাইন আমাদের সাথে আছেন। ফরহাদ এসএফ আমাদের সাথে আছেন। এমডি তানভীর আলম সবুজ আমাদের সাথে আছেন। সজল আমাদের সাথে আছেন। বিন ইসান রিপন আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন শেষ কাব্য তুমি। মুস্তাকিন সরকার জয় আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন রনি আহম্মদ আ এবং আ আ দেখতে পাচ্ছি রেনিসা তাসনিম আনিকা আমাদের সাথে আছেন। শাহরিয়ার হোসাইন আছেন, আমাদের সাথে আছেন অন্তর হোসাইন। এছাড়াও আছেন রেইবন আ আ এবং আমাদের সাথে আছেন নিলয় শিশির। কেএইচ আ তানজি আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন ইভান হীরা। এছাড়াও আরিফুল ইসলাম আমাদের সাথে আছেন। রাকিব রেজওয়ান আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন বেখেয়াল স্টেশন সহ আরো অনেকে। আপনারা এই সপ্তাহে বা আপনারা যদি এই বছরে মাঝে, মাঝে আমাদের বলেন যে অমুক আ আ জন এসছিলেন সেই এপিসোডটা
মিস করেছি শুনতে চাই। তো আপনাদের যদি এরকম কোনো এপিসোড মিস হয়ে যায় বা সেটা তো আমাদের মানে এই বছরের যদি কোনো একটা স্পেশাল এপিসোড যেটা আপনি আমাদের Facebook এর পেইজে বা আমাদের YouTube এও আমরা আপলোড করি। সেরকম কোনো স্টোরি যদি আপনি আবার শুনতে চান বা স্পেশাল কোনো এপিসোড চান তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন এবং কার কোনটা পছন্দ সেটা জানিয়ে আমাদের কাছে লিখলেই হবে। আমরা ট্রাই করব সেটা আপনাদেরকে আবার শোনানোর জন্য। আমরা যেটা এখন করব সেটা হচ্ছে একটা ছোট্ট বিরতিতে যাবো। বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তির FM অ্যান্ড ডু ফুর্তি। Boot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় বিফুতের FM আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত FM ঘড়িতে সময় এক্সাক্টলি রাত ১২টা বেজে ৩২ মিনিট। আমাদের সঙ্গে আরও একজন অতিথি আছেন। আমরা সরাসরি তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনার ভালো লাগবে। আপনার নাম এবং কোথা থেকে এসছেন সেটা একটু কাইন্ডলি বলবেন। তারপর আপনার ঘটনায় যাব। জি। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার। ওয়ালাইকুম সো আমি আসছি শ্যামলী থেকে। আমার নাম আবির। জি। তো আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। জি। ঘটনাটা আমি আমার ফ্যামিলি যেখানে থাকে সোনারগাঁকে কেন্দ্র করে। তো আমরা একটা বাসাতে উঠছিলাম ২০১১ সালে। বাসাটা দোতলা। বাসাটার একটু বিবরণ দেই। বাসাটা ছিল একটু লম্বা। পিছনে ছিল কিছু ময়লার স্তূপ। তারপর হচ্ছে লিচু বাগান। লিচু বাগানটা বিশাল বড় ছিল। ওইখানে দিনের বেলা এতটা লোক দেখা যাইত না। তো বাসার সামনে একটা রাস্তা ছিল। আর রাস্তার পাশে একটা আম গাছ ছিল, বড় আম গাছ। তো গাছটা অনেক বড়, বাট গাছটাতে আম আসতো হাইয়েস্ট ২০ থেকে ২৫ টা ২০ টা ২৫ টা এরকম আসতো আম। তো আমরা থাকতাম ২য় তলায়। তো বিশেষ করে আমরা প্রতিটা রাতে শুনতে পেতাম যে হাঁটার শব্দ, নূপুরের আওয়াজ, ইট ফালার শব্দ। তারপর বিকেলবেলা কিছু মানুষ মোড়া নিয়ে বসছে। এই মোড়াটা যেখানে রেখে আসছে ওইখানে আর নাই। সকালবেলা থেকে অন্য জায়গায় শিফট করা মোড়াটা। তো আমরা বাড়িওয়ালাকে এগুলো জানাই। বাড়িওয়ালা বলে যে, "আসলে এগুলো আমরাও শুনি। বাট আমরা কখনো আমাদের ডিস্টার্ব করে না, মানে আমাদের কোনো ক্ষতি হয় না দেখে আমরা কাউকে কিছু করতেছি না এদের বিরুদ্ধে।" তো আমার ফুপি, উনি বলে রাখা ভালো, উনি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, খুব ভালো মানুষ। তো উনি আমাদের বাসায় বেড়াতে আসেন একদিন। তো অনেকদিন থাকেন। তো হঠাৎ আমি তখন স্কুলে পড়ি। তো স্কুল থেকে এসে আম্মু আমাকে বলতেছে যে, "তোমার ফুপিকে পাওয়া যাচ্ছে না। দেখো তো কাদের রুমে গেছে।" তো আমি ভাবলাম হয়তো বাড়ির মধ্যেই আছে। তো আমি একটু বাড়ি থেকে সবার রুম একটু চেক করে আসি। তো কারো রুমে পাইলাম না। তো আমি ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি, বলে রাখা হলো রাসেল ভাই, মানে আমাদের ছাদে কোনো রেলিং ছিল না। রেলিং নাই। আর গাছটা অনেক বিশাল হওয়াতে মানে গাছের পাতা ছাদ থেকে ধরা যেত। তো ফুপিকে দেখলাম আমি ছাদের এক কিনারে আম গাছের দিকে তাকিয়ে বিড়বিড় করে যেন কিছু বলতেছে। আমি ভাবলাম হয়তো তসবিহ পড়তেছে বা কোনো সূরা এরকম কিছু হয়তো পড়তেছে। তো আমি বিষয়টা খেয়াল করে ফুপিকে ডাক দিলাম। ফুপি আমাকে হাতের ইশারা দিয়ে বলল যে, "আমি আসতেছি।" এরকম কিছু টাইপের বুঝাইলো। তো আমি নিচে চলে গেলাম। তো আম্মুকে বলছি, "আম্মু, ফুপি আসতেছে, সমস্যা নেই। তুমি টেনশন করো না।" তো ফুপিকে আসর নামাজের পর আমি ফুপির সাথে গল্প বলতেছিলাম। তো ফুপি আমাকে বলতেছে যে, আমি ফুপিকে বলতেছি যে, "ফুপি, তুমি তখন দেখলাম তুমি আম গাছের দিক থেকে কি যেন বিড়বিড় করে বলতেছো।" তো ফুপি বলতেছে, "কই না তো, তা তুই কিভাবে বুঝলি যে আমি বিড়বিড় করে বলতেছি?" আমি বললাম, "না, আমার কেন জানি মনে হলো।" কয়, "না, এমনি কিছু না।" তো ফুপি চলে যাবে, রাত্রে ভাইয়া আসবে। তো দুপুরে খাওয়া-দাওয়ার পর আমি ফুপির সাথে কথা বলতেছি, গল্পগুজব করতেছি। তো ফুপি আমাকে বলতেছে যে, "আচ্ছা, তোকে একটা কথা বলি?" তোকে আমি ঐদিনই বলতাম, বাট তুই ভয় পাইতি। বাট কথাটা বলতে হচ্ছে, কজ তোদের সতর্ক থাকতে হবে এটা থেইকা। আমি কই, "কি হইছে? ক্লিয়ার করে বলো।" পরে বলে যে গাছ তুই ঐদিন দেখছিলি যে আমি কথা বলছি, আসলে কথা বলতেছিলাম। যে গাছটা, আম গাছটা, ওইখানে ২ টা জিন থাকে। একটা পুরুষ, একটা মহিলা। তো পুরুষের দাড়ি নাকি অনেক লম্বা, অনেক লম্বা। আর মহিলার চুল ওই পুরুষের দাড়ির মতো লম্বা। ওই ২ টা জিন ওই আম গাছে থাকতো। আর ওদের রাস্তা ছিল আমাদের ছাদ দিয়ে ওই লিচু বাগান পর্যন্ত। তো ওরা কোনো মানে তোদের কোনো ক্ষতি করবে না। তোরা ওদেরকে কোনো ক্ষতি করিস না। আর ওরা ক্ষতি করবে তখন যখন কিনা তোরা গাছটা কেটে ফেলবি।
তো গাছটা কাটতে না বলিস, আমিও বলছি, তুইও একটু বলিস গাছটাতে কখনো না কাটে। তো ফুপি এ বলে চলে যায়। তো আমিও বাড়িওয়ালাদের কাছে বলছি যে গাছটা কাইটেন না, এরকম কাহিনী ফুপি আমাকে বলছে। তো কারণবশত বাড়িওয়ালা বড় ছেলে গাছটা কেটে ফেলে, বলে যে আগে রেখে লাভ কি, আমও তো আসে না ভালো করে, এটা কেটে ফেলি। তো গাছটা কেটে ফেলার পর দেখা গেল যে কয়েক বছর পর ওনার বাবা মারা গেছে, বাড়িওয়ালার ছেলের বাবা মারা গেছে। তো এরপরে কয়েক বছর পর দেখা যায়, কিছুদিন পর দেখা যায় বাড়িওয়ালা মানে আমাদের বাসার নিচতলায় একটা ভাড়াটিয়া মানে থাকতো। সেটার সাথে কি গাছ কাটার কোনো সম্পর্ক আছে? কয়েক মানুষ তো যেকোনো সময় মারা যেতে পারে বা কয়েক বছর পর মারা গেছে আপনি বলছেন। তো এর সাথে তো মনে হয় গাছ কাটার কোনো সম্পর্ক নাই। মানে আমি জাস্ট ওই গাছ কাটার সম্পর্কে যদি বলছে ক্ষতি হবে, আমি মনে করতেছি এইটার জন্যই হয়তো। আচ্ছা আপনি না হতে পারে বিশ্বাস। আচ্ছা, আচ্ছা ওকে। আচ্ছা, তারপর আমাকে আমি ওই যে নিচে বাড়ির ভাড়াটিয়া থাকতো, তো উনি ওনার ছোট ছেলেকে নিয়ে ছাদে উঠছে কাপড় শুকাতে রোদ্রে। তো তো উনি কাপড় শুকাইতে মানে ছড়াইতেছে, আর এমন সময় একটা আওয়াজ শুনলো। তো দেখলো যে ছাদের মধ্যে তার ছেলেটা নাই। আচ্ছা, পরে গিয়ে দেখে যে ছেলেটা নিচে পড়ে আছে। ভাগ্য ভালো যে নিচে বালু ছিল, বালুতে পড়ছে। তো উনি ছেলেটাকে অনেক মানে কান্না করছে, অনেক ভয় পাইছে। ছেলেটা অনেক ভয় পাইছে। ছেলেটার হাত পা ছিঁড়া যায়। তো সবাই বলে যে বাচ্চাদের সাথে নাকি ফেরেশতা থাকে, হয়তো ফেরেশতারা ওকে সেভ করছে। তো উনি একটা কবিরাজের কাছে মানে হুজুরের কাছে যায়, হুজুর তাকে পানি দেয়, আবার ঝাড়ফুঁক করে। আর বলে যে ওই ছাদ থেকে নাকি আরো ৭ জন পড়বে। এখনো ২ জন নাকি ১ জন পড়ছে। আ তো তারপর আমাকে আর কোনো ঘটনা হয় নাই। তারপর হইছে যে আপনার বাড়িওয়ালার যে বড় ছেলে, তার ওয়াইফের সাথে একটু সম্পর্ক খারাপ, এবং ওই বাড়িতে অন্য ঝগড়া, আর ভাইদের মধ্যে বিভক্ত। আর হইতেছে তো আমার কারণবশত বাড়িটা ছেড়ে দেই। আ তো এই ছিল ভাই ঘটনাটা। ওকে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের ১ম অতিথির কাছে এবং তার কাছে আরো একটা ঘটনা শুনবো। ইন দ্য মিন টাইম আমাকে অবশ্যই আ ঘটনা পাঠাতে বলবেন না। আমাকে যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেইল অ্যাড্রেসটা একটু মনে রাখতে হবে। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofort.fm আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell এই দুটো পেইজে গিয়ে আপনি লিখতে পারেন আপনার কথা এবং জানাতে পারেন কোন ঘটনা ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না এবং কোন ঘটনাটি বেশি ভালো লাগছে, কোন ঘটনাটি কম ভালো লাগছে। আমাদের দুটো পেইজ ছাড়াও রয়েছে আমাদের টুইটার এবং চলে যান আ টুইটারে এবং russell_ভূত এফএম খুঁজে বের করুন এবং সেখানে গিয়ে আপনি লিখতে পারেন। তো আমি যেটা করব সেটা হচ্ছে এখন সরাসরি আরো একটা ঘটনায় চলে যাবো আমাদের ১ম অতিথির কাছে। আপনার নামটা আরো একবার প্লিজ বলবেন। তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন। তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম। আমি নিয়াজ মিরপুর থেকে এসেছি। তো আমার এবারের ঘটনাটা আমি একজনের কাছ থেকে মানে ২ জনের কাছ থেকে আমার শোনা, এবং আমি এই ঘটনা শোনার পর আমি এই ঘটনাটা মানে সত্যি কিনা সেটার জন্য মানে ওখানে যে হুজুর, জি। মানে উনি অনেকদিন ধরে ছিল, উনার সাথে আমি কথা বলছি। উনি বলেছে যে এটা এই ঘটনাটা ঘটেছে। তো ঘটনাটা হলো 2001 কি 2003 র দিকে। হুম, আপনার ঘটনাটা ঘটে মিরপুরে। মিরপুরে ওখানে এক কলোনিতে। তো ঘটনার সময়টা ছিল হলো কি আপনার তখন কুরবানির সময়টা। তো তখন মানুষজন আরকি ঈদের ৩-৪ দিন আগে ওখানে আরকি কলোনির মাঠে গরু রাখে। তো ওখানে গরু রাখে এখন সেখানে আরকি আপনার মানে একজন লোক মানে ওই জায়গার একজন কলোনির একজন বাসিন্দা, উনি মানে অলমোস্ট ৩ দিন আগে গরু নিয়ে আসে, এবং গরু নিয়ে এসে উনি আরকি ওখানে খুঁটিতে বেঁধে রাখে আরকি ওখানে মাঠে খুঁটিতে। জি। তো ওখানে খুঁটিতে রাখাকালে মানে আপনার আরো অনেকে আরকি পরে গরু নিয়ে আসেন, এবং এইখানে গরু নিয়ে আসার পিছে এখানে ঘটনা যেটা ছিল যে আপনার মানে গরুর ক্ষেত্রে একটা জিনিস একটু অ্যাবনরমাল ছিল। যেটা হলো যে যখন ওই লোকটা গরু নিয়ে আসে, গরুটা ছিল অনেক বড়সড়, কালো গরু। তো সেই গরুটা আরকি অলমোস্ট আরকি ওই লোক উনার পিছে হাঁটতে আসছে, এবং জিনিসটা এমন যে উনি যেদিকে মন নিছে কোন দড়িতে টানা উনার পিছে হাঁটতে আসছে। হাঁটতে আসছে টোটাল। তো এখানে আসার পর আরকি ঘটনা যেখান থেকে শুরু হয় যেটা হলো যে আপনার সেইদিন রাত থেকে আরকি আপনার ওই এলাকাতে আপনার মানে রাতের বেলা আরকি সবাই গরু এরকম রেখে যেত। সবাই আরকি এমনি কলোনির সামনে বাঁধা, রাতে মাঠে গরু রেখে যেত, এবং পরদিন উঠে দেখতো যে ১ টা কি ২ টা করে গরু নেই।
তো এভাবে ঈদের আরকি ৩ দিন আগে ঘটনা ঘটে, ২ দিন আগেও ঘটনা ঘটে। তো এরকম গরু মানে হারায় যাচ্ছে। এখন ২ পাশে কলোনির ২ পাশে ২ টা গেট। এই ২ গেট বাদ দিয়ে অন্য কোনো জায়গা দিয়ে গরু নিয়ে যাওয়ার কথা না এবং ২ পাশে ২ পাশে গার্ড ছিল এবং তারা বলছে যে এইটা এখানে এই সময় মানে সারারাত মানে কখনো এখান থেকে গরু নেয় নাই কেউ। গরু আসেও নাই, গরু ঢুকেও নাই রাতে তখন সেই টাইম। তো সেই কারণে মানে উনারা এখানে ভেরিফিকেশন দেয় এবং ঈদের দিন আগের রাতে তো কলোনির লোকজন যখন দেখতেছে গরু আরকি এরকম হারায় যাচ্ছে, তো তারা বলতেছে যে এখানে যে গার্ড আছে গার্ডকে একটু বলি রাতে সারারাত পাহারা দেক। দেন এখানে হুজুর যে আছে উনাকে একটু বলে রাখি। তো মানে ওই মাঠটা ছিল এক্সাক্টলি মসজিদের সামনে। তো ওখানে ওই কলোনি এখানে মানে যে গার্ড এবং হুজুর মানে রাতে এরকম আরকি সজাগ থাকে। তো অলমোস্ট তারা রাতের বেলা মানে অলমোস্ট তারা ১:৩০ কি ২:০০ র দিকে তারা যেটা দেখে যে মানে এখানে যে কলোনি একদম মানে একটা গরু বাঁধা ছিল যেটা কালো গরু বাঁধা। ওটা হুট করে আরকি মানে নরমাল দাঁড়ায় গেছে। গরুটা এমনি ৪ পায়ে ছিল, দাঁড়ায় গেছে ২ পায়ে এবং সে আস্তে, আস্তে এমন একটা আকৃতি নিছে মানে খুবই বড় এবং সে পাশে মানে একটু এদিকে এসে এই আশেপাশে যে একটা গরু ছিল সেই গরুটার গায়ে জাস্ট ঝাঁপায় পড়ছে এবং গরুটা আরকি মানে জাস্ট গরুটাকে আরকি মানে খেয়ে ফেলছে বলা যায় আবার ইয়া করবে না। গরুটার মানে জাস্ট ওই জায়গা থেকে নাই। তো এরকম হইছে। তো ওরা এই জিনিসটা দেখে। এই জিনিসটা দেখার পর তারা রাতে তখন কিছু কারণে ফজর আযানটা দেয়। তো তারা যেখানে ওখানে যে হুজুর ছিল মূলত যে বড় হুজুর, ওনাকে আরকি ডেকে নিয়ে আসে। তো উনি যেটা বলে যে ওই গরুকে মসজিদের ভিতরে আরকি যেখানে ওই এরিয়াতে নিয়ে আসতে। তো ওই গরুকে যখন মসজিদের এখানে গেটে আরকি মানে সামনে উঠানোর মতো জায়গা ছিল, সেই গেটে যখন ঢোকানোর ট্রাই করা হয়, ও গরু ঢুকতে চায় না। ওকে টেনে হিঁচড়ে কোনোভাবে ঢোকানো যায় না। তো পরে যে বড় হুজুর যিনি ছিল উনি গিয়ে ওই গরুর মুখের সামনে গিয়ে কিছু একটা আরকি ধরে। তো গরুটা জাস্ট তখন টান দেয়, গরু তার পিছে, পিছে চলে আসে। এখানে চলে আসার পর মানে ওই গরুটাকে জাস্ট মানে ধরে বলতেছে যে, "তুই তার অবয়ব নে।" মানে এরকম বলতেছে কিছু একটা। তো গরুটা যেটা হয় যে আপনার তখন একটা অবয়ব নেওয়া শুরু করে। গরুটা জাস্ট আকৃতি চেঞ্জ এবং সে একটা মানুষের মতো অবয়ব নেয়। তো সে অবয়ব নেওয়ার পর তাকে বলা হয় যে, "তুই কেন আসছিস?" এরকম। সে কিচ্ছু বলে না। তাকে মানে কোনো কিছু বলা হয় না। তো শেষ পর্যন্ত তাকে ফোর্স করে আপনার বোতলে বন্দী করা হয়। তো বোতলে বন্দী করে এখন তাকে মানে কোথায় কি করবে তখন তারা যেটা ঠিক করে যে ওই মসজিদেরই এরিয়ার একটা জায়গায় মানে এখানে এখনো কেউ বলতে পারে না কোন জায়গাতে। সেই এরিয়াতে অনেক মাটির নিচে সেই বোতলে মানে ভরে সেই মাটির নিচে এখানে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। এখনো স্টিল আরকি আছে। এখন ওই এলাকার লোকজন কম বেশি সবাই এই ঘটনাটা জানে। ওকে, সো থ্যাংক ইউ। এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমরা চলে যাব এখন রেডিও ফুর্তির পেইজে এবং রেডিও ফুর্তির পেইজে আপনারা যারা লিখছেন আ মানে Facebook পেইজে আরকি সেখান থেকে কিছু পড়ে শোনাবো এবং আশা করছি যে আ এইখানে অনেকেই আছেন। হ্যাঁ, অনেকেই আছেন দেখতে পাচ্ছি এবং আ আমি দেখছি যারা লিখছেন তাদের মধ্যে আছেন এমএন নিশাদ রহমান। তিনি লিখেছেন যে, "হ্যালো রাসেল ভাই, অনেক ভয় পেয়েছি। শুনছি জামালপুর থেকে।" মুস্তাফিজুর রহমান আমাদের সাথে আছেন এবং আজকে ১ম তিনি কমেন্ট করলেন। না, তিনি লিখেছেন হচ্ছে আমি রাখাল চট্টগ্রাম থেকে শুনছি। মুন্না মাহমুদ আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন, "নিয়মিত ভূত এফএম শুনি। আজ ১ম কমেন্ট করলাম ঢাকা সাভার থেকে।" এমডি মেহেদী হাসান সানি ইমেইলটা বেস্ট ছিল। সেটা তিনি জানিয়েছেন। সাকিবুর রহমান আছেন আমাদের সাথে চিটাগং থেকে শুনছেন তিনি। শাহাদাত ইসলাম আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন ইরফানুল ইসলাম ইফাত আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি ইমরান নাজি, এমডি ওয়ালিদ আমাদের সাথে আছেন। আচ্ছা এছাড়াও আছেন দেখতে পাচ্ছি এমডি মিরাজুল ইসলাম সোহান, সাদিয়া খন্দকার আমাদের সাথে আছেন। সুফল রাজ আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন এমডি রাকিব হোসাইন। আ সারওয়ার হোসাইন আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন শরাফত রহমান, আছেন হারিস জে, এছাড়াও এমডি আব্দুল্লাহ বরিশাল থেকে আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন আদ্রিতা আফরিন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মিঠু চাই। এছাড়াও আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি আইনুল হক আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি হিমাল আচ্ছা আমাদের সাথে প্রিন্স, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মশিউর রহমান অভি, আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি মুস্তাফিজুর রহমান শাওন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও রবিউল আওয়াল সৌরভ, এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আ আ কুমার গৌরাঙ্গ রয়, এছাড়াও আছেন আমাদের সাথে শাহাদাত ইসলাম আ সহ আরো অনেকে। এবং শাহাদাত ইসলাম বলেছেন যে ২য় অতিথির ঘটনাটা তার কাছে ভালো লাগেনি এবং তিনি খুব সারপ্রাইজড এটার জন্য। আচ্ছা ওকে। আমাদের সাথে আছেন আরো অনেকেই এবং
আমি দেখতে পাচ্ছি যে এইখানে আ যারা লিখছেন ভূত এফএম-এর পেইজে তাদেরটাতেও আসবো। তার আগে একটু দেখি যারা টুইটারে আছেন আমাদের সাথে সাব্বির হাসান আমাদের সাথে আছেন। ময়মনসিংহ থেকে শুনছেন তিনি। আবিদ আহমেদ ফারহান আমাদের সাথে আছেন। এছাড়াও আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি আ এস.আর. রাজ, দুর্জয় রয় আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন রূপম সরকার, অভিমানী সোহান আমাদের সাথে আছেন এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আ জুলকার নাইন আছেন আমাদের সাথে, তাহসিন আ আ তাহমিদ, এছাড়াও সামিহা আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তানজির ইসলাম ইমন, রিফাতুল ইসলাম আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মিনহাজুল ইসলাম মামুন আছেন আমাদের সাথে, সহজ আহমেদ, আখলাক আহমেদ আমাদের সাথে আছেন। এছাড়াও আছেন আমাদের সাথে কাইসার, জুয়েল সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং আমার মনে হয় যে আমাদের আরো একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে এবং বিরতি নেওয়ার পরে আবারও ফিরে আসছি আপনাদের কাছে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুড তেরে এফএম অ্যান্ড ডু ফুড পে। Hood FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আর ওয়েলকাম ব্যাক। ইয়েস, ইউ আর লিসনিং টু রেডিও ফুড তেরে এফএম। আমি রাসেল আছি সাথে এবং এই মুহূর্তে আমাদের সাথে আছে নতুন অতিথি। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং তারপরে আপনি কোথা থেকে এসছেন সেটা একটু বলবেন। তারপরে আপনার ঘটনায় যাব। জি, আসসালামু আলাইকুম। জি, আ আসসালামু আল জি বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আ আরমান হোসেন। আসছি ধানমন্ডি থেকে। জি, তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে তার ঠিকানা বা সম্পর্কে আমি না যাই। জি, এটা আমি না বলি। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। জি, প্লিজ। আ তো ঘটনাটা শুরু হয় আমাদের সাথে আ এই আগস্ট মাস থেকে। তো তার মানে যার ঘটনাটা তার ছদ্মনাম আমি তৃষা দিচ্ছি। জি, তো তৃষার হঠাৎ করে মানে সাডেনলি অসুস্থ হয়ে পড়ে। তো তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ডাক্তার বলে যে অ্যাপেন্ডিসাইডের অপারেশন করতে হবে। তো দেন অপারেশন করার পরে ৪ দিন পরে তাকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় নিয়ে আসার পরেই আসলে মেইন সমস্যাগুলো শুরু হয়। মেইন সমস্যাগুলোর মধ্যে আ ১ম দেখা যায় যে সে নিজের সাথে নিজেই কথা বলা স্টার্ট করত। লাইক নিজে কথা বলতে, একা থাকা পছন্দ করত। তো আস্তে এই ব্যাপারগুলো আসলে একটু আ বাড়তি দিক নেয় আরকি। আ যেমন দেখা যেত আস্তে তার হাত-পা বাঁকা হয়ে যেত বা হাত-পা আ আকস্মিকভাবে বাঁকা হয়ে যেত, যেটা আসলে নরমাল না। তো এইটা তার বাবা-মারা খুব আ ভালোভাবে খেয়াল করে। তারা ২-১ বার ডাক্তারের পরামর্শ নেয়। ডাক্তার বলে যে ওর অপারেশনের কারণে শরীর দুর্বল। তো আস্তে এটা ঠিক হয়ে যাবে। তারা স্যালাইন দিয়ে রাখে বা যেকোনো একটা সলিউশন দেয় নরমাল। তো তারপরেও এটা আসলে আ নেক্সট এ ঠিক হয় না। এটা আসলে আরো গভীর আকার ধারণ করে। যেমন ও নিজে চুল নিজে টানাটানি করত, হাত বাঁকা করে ফেলত, আ নিজের গলায় নিজে চাপ দিয়ে ধরত। তো আ এইসব কাহিনী পরে আসলে ওর ফ্যামিলি ডিসিশন নেয় যে ওরা ভালো একজন হুজুর বা বা কারো পরামর্শ নেয়। তো বিভিন্ন জায়গা থেকে ৩-৪ জন হুজুরকে আনা হয়। আ তো তারা যখন আ আন তৃষাদের বাড়িতে আসে, তৃষাদের বাড়িতে আসার পরে আসলে ওরা বাড়িতে হুজুররা বাড়িতে ঢুকার সাথেই তৃষার রিঅ্যাকশনটা থাকে যে, "আপনারা কেন আসছেন? আপনারা এসে কোনো লাভ হবে না। আ এই মেয়ে আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলেছে।" মানে লাইক এই কথাগুলো আসছে সরাসরি তৃষার মুখ থেকে। আম তার ভিতরে কোনো কিছু আ ইন ইন হয়ে যায়। এইজন্য হয়তোবা এরকম কথাবার্তা আসে। তো হুজুর বলতেছে যে, "আচ্ছা আমরা বসে কথা বলি, দেন দেখা যাবে।" তো তারা একটা আ বাড়ির মাঝখানে একটা আসনে বসে। আসনে বসার পরে আম আ হুজুর আ তৃষাকে সালাম দেয় যে, আ সমস্যা কি? আপনি কেন আসছেন? এই মেয়ের ভিতরে কেন আসছেন?" তো তখন তৃষার মুখ থেকেই আসলে কথাটা বের হয় যে, "এই মেয়ে আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলেছে। ৩ বছর আগে এই মেয়ে
একটা জায়গাতে আমার ফ্যামিলির এক মেম্বারকে মেরে ফেলেছে। তো তখন হুজুর আসলে কিউরিয়াস মাইন্ড থেকে জিজ্ঞেস করল যে, আসলে ব্যাপারটা আমাকে খুলে বলেন। আমি আসলে ব্যাপারটা না জানলে তো এটা সলিউশন করতে পারব না। তো তারপর হুজুর অনেক চেষ্টা করে আসলে ব্যাপারটা বের করে। তখন তৃষার মুখ থেকে তৃষাই বলতে থাকে যে, আসলে ব্যাপারটা হয়েছে ৩ বছর আগে আ তার এক ফ্যামিলি মেম্বারের বিয়ের সময়। তো তারা বরযাত্রী হিসেবে যাচ্ছিল। যাওয়ার সময় যেকোনো কারণেই রাস্তায় গাড়ি আটকানো হয়। আটকে তাদেরকে একটা সেফ জোনে রাখা হয়। তো ওই এলাকাটা ছিল একেবারে নির্জন। বলতে গেলে ওই এলাকায় কিছু হিন্দু বাড়ি আছে একটু দূরে, দূরে। আ মা লাইক আ আ ১/২ কিলোমিটার দূরে, দূরে হিন্দু বাড়ি। আর মাঝখান দিয়ে শুধু বাগান। তো একপাশে দাঁড়ানো অবস্থায় তখন ওইরকম কোনো কিছু ফিলই হয় নাই যে এরকম কোনো কিছু হয়েছে। তখন নাকি আ ওই অ্যা যারা তৃষার সাথে আছে তাদের কোনো এক ফ্যামিলি মেম্বারকে তৃষা গলার মধ্যে পা দিয়ে দাঁড়িয়েছিল। তো তারা অনেক চেষ্টা করার পরেও তৃষার হাত থেকে আসলে আ ওই তাদের ফ্যামিলি মেম্বারকে ছাড়িয়ে আনতে পারেনি। তো তারা তখন থেকেই তৃষার সাথে, সাথে আসে। তৃষা তখন অনেক ছোট ছিল। আর দেখতেও তেমন সুন্দর ছিল না বা লুক্রেটিভ ছিল না। এম তো তারা এটা নিয়ে অপেক্ষা করে আসলে তৃষা কখন একটু লুক্রেটিভ হবে বা তাকে তার ক্ষতি করা পসিবল হবে। তো তারা সুযোগটা পেয়েছে অপারেশনের পর থেকেই। মানে অপারেশনের পরে যখন তার শরীরটা দুর্বল হয়ে যায় তখন থেকেই আসলে আ তাদের অত্যাচারটা শুরু হয়। তো আ হুজুর অনেক ইয়ের পরে কোনো সলিউশন এ আসতে পারছিল না। পরে হুজুর আ করে কি একটা সার্কেল আঁকে। মাটির মধ্যে একটা সার্কেল আঁকে। সার্কেল আঁকার পরে ওখানে একটা বাঁশের লাঠি দিয়ে আসলে দোয়া পড়া হয় আর ফু দেওয়া হয়। আর ওই সার্কেলের মধ্যে আঘাত করতে থাকে। তো সার্কেলের মধ্যে আঘাত করতে থাকলে নরমালি মা মু আ তৃষার কিছু হওয়ার কথা না। তো বাট তৃষার শরীরে কিছু, কিছু জায়গায় দাগ পড়ে যাচ্ছিল। লাইক আ আ আম অনেক জোরে কাউকে আঘাত করলে যেরকম একটা দাগ পড়ে যায় শরীরে, ব্যাপারটা ওরকম আরকি। ওরকম দাগ পড়ে যাচ্ছিল। তো তারপরেও মানে তৃষা বলছিল যে, "এইগুলা করে কোনো লাভ হবে না। আমরা আসলে মেয়েটাকে কখনোই ছাড়ব না। আমরা ৩ বছর ওর পিছনে ছিলাম। আমরা ওর জীবন নিয়েই মুক্ত হব।" তো হুজুর অনেক দোয়া-দুরুজ পড়ার পরে আ বাড়ি বন্ধ করা হয় আ কয়েকটা ওয়েতে। আ কিন্তু তারপরেও এই সমস্যাগুলো আসলে থেকে যায়। ঠিক আছে? তারপরে আ আমাদের বাড়ির মানে জিসাদের বাড়ির পাশে এক মাদ্রাসা আছে। ওই মাদ্রাসার এক হুজুরকে আনা হয়। ওই হুজুর আ পরে আসার পরে আবার ব্যাপারটা আবার টোটাল সিউর হয়। সিউর হওয়ার পরে বলে মানে আ বলে যে, "কি হলে আপনারা এই মেয়েকে ছাড়বেন?" তো তাদের একটাই কথা যে, "আমরা কোনোভাবেই তাকে ছাড়া হবে না। আ আমরা এই মেয়ের জীবন নিয়েই তবেই মুক্ত হব।" তো তারপরে ওই হুজুর আসলে আম আ অনেক দোয়া-দুরুজ পড়ে। দোয়া-দুরুজ পড়ার পরে আম আ আ মোনার ভিতর থেকে সরি তৃষার ভিতর থেকে আসলে আ ওগুলোকে বোতলবন্দি করা হয় যেটা। বোতলবন্দি করা হয়। বোতলবন্দি করার পরে আ এম মাটিতে পুঁতে ফেলা হয়। এখন নরমালি একটু আ আ ব্যাপারটা নরমাল আছে। এখন একটু সমস্যা কম হচ্ছে। বাট মাঝে, মাঝেও একটু, একটু সমস্যা হয় আরকি। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনেকদিন আগের একটা স্টোরি পেলাম খুঁজতে, খুঁজতে। আমি জানি না যে এই স্টোরিটা পড়েছি কিনা কিন্তু আমি যদি পড়ে থাকি তাহলে আমার কেন যেন মনে হচ্ছে যে এটা আমি পড়িনি। যদি মিস করে ফেলি তাহলে তো মানে বিরাট মিস। সো আমি বরং এটা পড়েই ফেলি। আর আজকে আ আমাদের হাতে আমাদের যেহেতু আর একজন মাত্র গেস্ট আছে সুতরাং সময়ও আছে আমি একটু পড়ে ফেলি। তো লিখছেন, "আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করি ভালো আছেন। আমি রাজশাহী থেকে নাহিদ আফরান। একজন স্টুডেন্ট তাই সঙ্গত কারণেই রাজশাহী থেকে স্টুডিওতে গিয়ে শেয়ার করা আমার পক্ষে সম্ভব না। এবং আ আমি এবং তিনি তারপরে লিখছেন যে, "যদি ঘটনা ভালো লাগে তো পড়ে শোনানোর অনুরোধ রইল।" ঘটনাটি এখন থেকে ২ বছর আগে আমার নিজের জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক একটি ঘটনা। শুরুতেই বলে রাখি আমি ছোটবেলা থেকেই এসব অলৌকিক বিষয় নিয়ে ইন্টারেস্টেড এবং আ আর আমি এবং অলৌকিক ব্যাপার নিয়ে ইন্টারেস্টেড তাই সময় পেলেই আমি
আমার বন্ধুরা মিলে ঘুরতে চলে যাই সেই সব জায়গাগুলোতে, যে জায়গাগুলো এলাকায় অনেক রহস্যময় ঘটনার প্রচলন আছে। ঘটনাটি যে সময় হবে, আমি তখন ১০ম শ্রেণীতে পড়াশোনা করছি। আমার আর ৩ মাস পরে ফাইনাল এক্সাম। এমন সময় আমি আমার বাসা থেকে ততটা বের হই না। আমার গ্রামটা রাজশাহী জেলার বাগমারা থানায়। আমাদের গ্রামের প্রবেশপথেই অনেক বড় একটা জঙ্গল পড়ে। ওই জঙ্গলটি স্থানীয় ভাষায় কালীতলা নামে পরিচিত। এই জঙ্গল নিয়ে অনেক অলৌকিক ঘটনা আছে, পরে সময় পেলে আবার আপনার কাছে পাঠাবো। এখন মূল ঘটনায় আসি। দিনটি ছিল সোমবার। সেদিন আমার চাচাতো ভাইয়ের কাজিনের বিয়ে। তাই আমি এবং আমার ৩ চাচাতো ভাই রকি, গোলাম এবং শাকিল বিয়েবাড়িতে গেলাম। সেখান থেকে ফিরতে আমাদের মোটামুটি অনেক রাত হয়ে গেল। আমরা ৪ জন হাঁটতে, হাঁটতে একদম গ্রামের সামনের ওই জঙ্গলটির কাছে চলে গেছলাম। একটু ভয়, ভয় লাগছিল। ১ম এ ভাবলাম আব্বুকে ফোন দিয়ে আসতে বলি। কিন্তু আমার চাচাতো ভাই বলল, "আমরা তো ৪ জন, চল ভয় নেই।" আমি একমত হলাম। তারপর আমরা ৪ জন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলাম। আমরা তখন জঙ্গলের মাঝখানে চলে এসেছি প্রায়। ঘড়িতে বাজে ১২টা ৪০। বলে রাখি জঙ্গলটার মাঝখানে একটা আ চা